সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। বাজেট পরবর্তী শিক্ষা বাজেট নিয়ে আজকে আলোচনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি ঢাকার সেন্ট জোসেফ স্কুল থেকে কথা বলছি। এখানে আমার সামনে অসংখ্য শিক্ষার্থী আছেন, আমার দুপাশে বিশেষ চারজন ব্যক্তিত্ব আছেন যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট। আপনারা জানেন যে কয়েকদিন আগেই জাতীয় সংসদে 2022-23 অর্থ বছরের বাজেট পেশ করা হলো। এই বাজেটে শিক্ষার একটা অংশ আছে, আমরা একটু পরবর্তীতে আলোচনায় যে শুনবো সেগুলো। শিক্ষায় কতটুকু প্রত্যাশা ছিল, কতটুকু এসছে, এ দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার কতটুকু উন্নতি ঘটবে, বা আগামীর শিক্ষার চিন্তাকে মাথায় রেখে আমাদের বাজেটকে সেভাবে উপস্থাপন করা হচ্ছে কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আজকে যারা এখানে অতিথি হিসেবে আমার সাথে আলোচনায় আসছেন। প্রথমেই আমি রাশেদা কে চৌধুরী, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তার পাশে আছেন মোশাররফ তানসেন, তিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, মালালা ফান্ড। আমার ডান পাশে আছেন জ্যোতি এফ গোমেজ, উপদেষ্টা, গণসাক্ষরতা অভিযান, এক সময়কার তোমাদের শিক্ষক। এবং তার পাশে আছেন ব্রাদার রোসি কস্তা, ভাইস প্রিন্সিপাল, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়। আর আমার সামনে আছেন ঢাকা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা। যে যে স্কুল থেকে এরা এসছেন তাদের সাথে আমি তার নামগুলো বলে দিচ্ছি। হামি মডেল স্কুল বসিলা, ঢাকা আইডিয়াল স্কুল থেকে আসছে রায়বাজার থেকে, প্রিপারেটরি চাইল্ড হোম স্কুল থেকে আদাবর, সেভ স্কুল অ্যান্ড কলেজ রায়বাজার ঢাকা, মিশন ইন্টারন্যাশনাল কলেজ আদাবর ঢাকা, লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ লালমাটিয়া ঢাকা, ভাসানটেক সরকারি বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আমি তোমাদের সবার অবগতির জন্য একটু বলে রাখছি যে 2022-23 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা খাতে 81,449 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেট। এই বাজেটটি আমাদের মোট বাজেটের, আমাদের যে রাষ্ট্রীয় যে বাজেটটি হয় সব খাত মিলে, সেই বাজেটের 12.1%। আর এর আগের বছরে অর্থাৎ 21-22 অর্থ বছরে শিক্ষা খাতে বাজেট ছিল 71,954 কোটি টাকা। তা ছিল মোট বাজেটের 11.92%। এবছরে প্রায় 9,495 কোটি টাকা বাজেট বেড়েছে। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথম রাশেদাকে চৌধুরীর কাছ থেকে একটু জানতে চাইব সংক্ষিপ্তভাবে এবারকার বাজেটটা আপনি কিভাবে দেখছেন। শিক্ষা বাজেট একটা ফিগার বলেছেন শাইক ভাই, যেটা পত্রপত্রিকায় এসছে, তোমরা সবাই দেখেছ। যাদের কথা শোনার আমাদের সুযোগ হয় না বাজেট নিয়ে, অথচ সবচেয়ে বড় পরিবার হচ্ছেন শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে 4 কোটির উপরে শিক্ষার্থী বিভিন্ন মাধ্যমে পড়ালেখা করছে, বিভিন্ন পর্যায়ে, প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। যদি তাই হয় তাদের সবাইকে তো আমরা আনতে পারবো না আলোচনা করার জন্য, কিন্তু আমরা শাইক ভাইকে নিয়ে অনেক বছর ধরে উনি আমাদের সাথে শিক্ষা বাজেট, কৃষি বাজেটের আদলে করেছিলেন। আমরা এবছর বা কোভিডের সময়ও করতে পারিনি, কিন্তু এইবার বাজেট ঘোষণার আগেও করেছেন শাইক ভাই। আমাদের অনুরোধে শিক্ষার্থীদের কিছু প্রত্যাশা নিয়ে আসা হয়েছিল, কিন্তু আজকে এইখানে এটা তো বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা করব না এখানে, কিন্তু যেটা করতে চাই, শুনতে চাই প্রত্যাশা যে বাজেটে কি খালি টাকা পয়সা থাকলে হবে, ফ্রি বই পেলে হবে, স্টাইপেন্ড পেলে হবে, আর ওয়াশ ফ্যাসিলিটিস থাকলে হবে স্কুল কলেজে, নাকি আমাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে আরও কিছু আমরা চাই। সেই জায়গার থেকে আমি মনে করি যে আমাদের একটা প্রত্যাশা আছে, আজকে এখানে তোমাদের কাছ থেকে আমরা শুনতে চাই। ধন্যবাদ রাশেদা কে চৌধুরী। আমরা এখানে কথা বেশি না বলে তোমাদের থেকে কথা বলাটা অনেক প্রয়োজন, কারণ তোমরা একেবারে সরাসরি পড়াশোনার সাথে যুক্ত। কি কি অসুবিধা তোমরা সম্মুখীন হচ্ছ, কেউ যদি হাত তুলে কথা বলতে চাও, প্রথম নামটা বলবে এবং স্কুলের নাম বলবে। আমার নাম সানজিদ আক্তার, আমি ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের 10ম শ্রেণী একজন শিক্ষার্থী।
তো আমার প্রশ্নটা ছিল সিরাজ স্যারের পাশের যে অতিথি আছে ওনাকে, যে শিক্ষা বাজেট তো আমরা দেখতে পাচ্ছি যে ভালোই করা হচ্ছে। আমরা যারা শহরাঞ্চলে আছি সেসব যে শিক্ষা প্রতিষ্ঠান তারা তো অনেক বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি, কিন্তু অন্যান্য গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, একেবারে যারা খুবই প্রত্যন্ত অঞ্চলের? শিক্ষা বাজেটের যে অংশ, একটা রেশিও যে 3% উন্নয়ন বাজেটের বা পুরো বাজেটের 6%, সেই হিসেবে বাংলাদেশের বাজেট বরাদ্দ শিক্ষার জন্য খুবই সীমিত। এমনকি আমার দৃষ্টিতে আমি দেখি যে আমাদের নিম্ন পর্যায়ের যে শিক্ষা ব্যবস্থা সে তুলনায় মাথাপিছু শিক্ষা বাজেট খুবই অল্প, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে তার চেয়ে একটু বেশি, এবং বিশ্ববিদ্যালয় এবং উচ্চ পর্যায়ে মাথাপিছু বাজেট অনেক বেশি। যে আমাদের এই বৈষম্যগুলো দূর করে সবার জন্য শিক্ষার সুযোগ বাড়ানো উচিত। আমার মনে হয় আমরা সচেতন হয়ে এই বিশ্লেষণগুলো বা এর লক্ষ্যে যদি কথা বলি তাহলে সরকার এগিয়ে আসবেন শিক্ষার সবার জন্যে, কেউ যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে কাজ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আর কে কথা বলবে? সাজিদ হাওলাদার, প্রাইমারি চাইল্ড স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। আমি শাইখ সিরাজ স্যারের পাশের স্যারকে প্রশ্ন করতে চাই, ঢাকা শহরের সকল শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না কেন? যে সমস্ত অঞ্চলগুলো পিছিয়ে পড়া এবং সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর মানুষজন আছে সেই সকল পরিবারের শিক্ষার্থীদের দেওয়ার জন্য শহর, নগর, শহর, উপশহর এগুলোকে বাদ রাখা হয় সাধারণত। আমার মনে হয় সরকারের সক্ষমতা যত বেশি বৃদ্ধি পাবে বোধহয় সবাইকে ভবিষ্যতে এর আওতায় আনা যাবে। মালালা ফান্ডের তানসিন সাহেবের কাছে আমি একটা প্রশ্ন আমি রাখতে চাই। প্রশ্নটি হচ্ছে আমার কাছে যে আমি খেয়াল করেছি এবং একটা পরিসংখ্যানও আছে যে প্রাথমিক প্রাক প্রাথমিক এই স্তরের শিক্ষার্থীদের মাঝে মেয়ে শিক্ষার্থী বা নারী শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, ক্ষেত্র বিশেষে 50-51 বেড়ে গেছে। প্রশ্নটা হচ্ছে এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা খুব আশার কথা, এই কারণে যে আমাদের মোট জনসংখ্যার অর্ধেকই তো নারী, অর্ধেকের চাইতে এবং এটা বাড়ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে গ্রাম পর্যায়ে, শহরের কথা বাদ দিই, আমরা শহরের বাইরের এলাকাগুলোতে স্কুলগুলোতে এই যে নারী শিক্ষার্থী স্কুলের দিকে আগ্রহ বাড়ছে, তারা সংখ্যায় বাড়ছে, স্কুল পর্যায়ে তাদের এনভায়রনমেন্টটা মেয়েদের জন্য কতটা অনুকূল? 90-এর দশকের শুরুর থেকে বাংলাদেশের নারী শিক্ষার হারটা বা মেয়েদের এনরোলমেন্টের হারটা, ভর্তির হারটা অনেক বেড়েছে। অন্যতম একটা কারণ বলতে পারি সেকেন্ডারি লেভেলে মেয়েদের ভর্তির হারের বৃদ্ধির জন্য যে ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট বা স্টাইপেন্ড যেটা চালু হয়েছিল 1993 সন থেকে, তো এটার একটা বিশাল প্রভাব এই ভর্তির হারের মধ্যে আমরা দেখেছি। এবং আজকের দিনে এসে আমরা দেখব যে যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখব যে প্রাথমিকে মেয়েদের ভর্তির হার ছেলেদের চাইতে বেশি। আমরা টোটাল যে ভর্তি, সর্বমোট যে ভর্তিকৃত শিক্ষার্থী আছে তাদের মধ্যে দেখব যে 51% হচ্ছে মেয়ে আর 49% হচ্ছে ছেলে প্রাথমিকে। আবার মাধ্যমিকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে মেয়েদের হারটা হচ্ছে 54 আর ছেলেদের হারটা হচ্ছে 46। তার মানে অবশ্যই মেয়েদের হারটা অনেক বেড়েছে। কিন্তু আমরা যদি ঝরে পড়ার দিকটা দেখি সেকেন্ডারি লেভেলে, সেইখানেও কিন্তু মেয়েরাই ঝরে পড়ছে বেশি। গ্রাম পর্যায়ে আমরা দেখব যে প্রায় 24% স্কুলের মধ্যে ওই সেপারেট টয়লেট আছে, ছেলেদের এবং মেয়েদের সেপারেট টয়লেট আছে, আর বাকি যে 76% স্কুল, সেই 76% স্কুলের সেপারেট কোনো টয়লেট ফ্যাসিলিটিস ছেলেদের মেয়েদের জন্য আলাদা করে নাই। এই যে দীর্ঘক্ষণ এই 8 ঘন্টা 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় তাদেরকে স্কুলে ব্যয় করতে হয়, এই সময়টাতে তারা টয়লেটে যেতে পারে না এবং তাদের মেনস্ট্রুয়াল হাইজিনকে ম্যানেজ করার যে সমস্যাটা সেটা তাদেরকে ফেস করতে হয়। ফলে পিরিয়ডের সময়ে অনেক সময় দেখা যায় তাদেরকে স্কুলে অনুপস্থিত থাকতে হয়। তো এই জায়গাগুলো তাদের লার্নিংয়ের ক্ষেত্রে, তাদের শিক্ষণের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করে, চ্যালেঞ্জের মুখে তাদেরকে দাঁড় করিয়ে দেয়। ধন্যবাদ।
রাশেদা শাইক চৌধুরী। ভাই একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ যে অনেক দূর এগিয়েছে নারী শিক্ষা বা মেয়েদের শিক্ষার, এটার মোটা দাগে 3টা কারণ। একটা হলো কখনো আমরা মেয়েদের লেখাপড়া শেখানোর ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারের অভাব দেখিনি। উপবৃত্তি শুরু হয়েছিল এক সরকারের সময়ে, পরবর্তীকালে আমরা কি দেখি, অন্য কোনো দলের সরকার আসলেই নীতিটা ফেলে দেয়। ওনারা কিন্তু ফেলে দেননি, রেখেছেন। এবং সেটাকে এই যেমন মেয়েদের শিক্ষা অবৈতনিক ছিল 5ম শ্রেণী, তারপর 8ম শ্রেণী, এখন তো দ্বাদশ শ্রেণী, এবং সেই জায়গায় এগিয়েছে। দ্বিতীয়, সহায়ক নীতিমালা ছিল সরকারের, সব ধরনের নীতিমালা নারী বান্ধব বা শিশু বান্ধব ছিল। তৃতীয়, মাঠে ময়দানে কাজ করেছে অনেক বেসরকারি সংগঠন। শিক্ষার চাহিদা, মায়েরা কিন্তু এখন মেয়েদেরকে লেখাপড়া শেখাতে চান, এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এই 3টা মূল কারণ মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে লেখাপড়ায়। আমি আবার শিক্ষার্থীদের মাঝে যাব, কিন্তু তার আগে আমি দেখি এখানে 2-4 জন অভিভাবক হয়তো আছেন। অভিভাবকদের থেকে কেউ কিছু কি বলবেন? আমার সন্তানও ঢাকা শহরের কোনো এক স্কুলে সে পড়াশোনা করছে। সেখানে আমি বিভিন্ন সময় তাদের দেখতে যাই। দেখতে গিয়ে আমার কাছে মনে হয় যে শিক্ষায় সবই আছে, সব কিছুই, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সরকারের সদিচ্ছা আছে, অনেক বাজেট আছে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে সুশাসনের অভাব, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রকল্প দুর্নীতির কারণে সফলতার দিকে আসে না। সেক্ষেত্রে বর্তমানের এই শিক্ষা বাজেটে সুশাসন নিশ্চিতের জন্য, শিক্ষায় সুশাসন নিশ্চিতে কোনো বিষয় কি স্পষ্ট আছে কি না, অথবা আমাদের এই ফোরামের মাধ্যমে আজকে কোনো পরিকল্পনা করা যায় কি না যে এটা আমরা হয়তো একটা প্রস্তাবনা হিসেবে সরকারের কাছে দিতে পারি, শিক্ষায় সুশাসন নিশ্চিত। আমি এই বিষয়টা সরাসরি সেন্ট জোসেফ স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে আমি অনুরোধ করছি বিষয়টা যদি একটু সুস্পষ্ট করতে করেন। আমি আপনার সাথে একটু যুক্ত করি। সুশাসন তো বটেই, এবং আমি তো মনে করি যে সুশাসনের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমাদের প্রতিনিয়ত পরিসংখ্যানে শিক্ষার হার বাড়ছে, কিন্তু মানবিক শিক্ষার যে জায়গাটুকু সেটা প্রচণ্ডভাবে স্খলিত হচ্ছে আমি মনে করি। বলেন, আপনার জন্য প্রশ্নটা ছিল। প্রত্যেক বছর বাজেট হচ্ছে ঠিকই, অনেক বড় একটা বাজেট হচ্ছে, কিন্তু সেখানে সেই বাজেটের প্রয়োগটা ঠিকমতো হচ্ছে না। বিশেষ করে আমি যে সেন্ট জোসেফ সম্পর্কে বলবো যেটা, যে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি যথেষ্ট আমাদের যেই স্টুডেন্টরা রয়েছেন তারা ভালো মানুষ হবেন। আমাদের প্রথম প্রায়োরিটি থাকে যে আমাদের ছেলেরা অবশ্যই ভালো মানুষ হবেন, যেন তারা বাইরে গিয়ে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন। তারা এখান থেকে যা শিখে যাবে সেটা যেন তারা বাইরে প্রয়োগ করতে পারেন, তাদের মধ্যে যেন মূল্যবোধটা থাকে। এই মূল্যবোধটা যদি আমরা দিতে চেষ্টা করি, মূল্যবোধটা যদি না থাকে, তাহলে যত কিছুই আমরা করি না কেন, আমাদের যতই বাজেট থাকুক না কেন, আমাদের যতই টাকা থাকুক না কেন, আমরা কিন্তু সেটা কখনো সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তাহলে যে জিনিসটা সবচেয়ে আমাদের অভাব আমাদের দেশে বা আমাদের বাজেটের মধ্যে, যে আমাদের মূল্যবোধ আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সঠিকভাবে তাদের যেই মাথাপিছু বাজেট রয়েছে সেটা যেন তারা পায়, আর সেটা পেলে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আরেকজন অভিভাবক হাত তুলেছিলেন প্রথম, ওই যে। আমি আসলে বলতে চাই যে শিক্ষার যে বাণিজ্যকরণটা হচ্ছে, স্কুলে যদি স্যাররা ওইভাবে টিচিংটা দেয় তাহলে হয়তো বাচ্চাদের কোচিংয়ে যেতে হয় না স্যার। এটা কি করে একটু বন্ধ করা যায়? আর মেয়ে শিশুদের জন্য পিরিয়ডকালীন সময়ে তাদের সুবিধাটা যদি একটু দেওয়া যায় প্রতিটা স্কুলে, গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটা স্কুলের। রাশেদা চৌধুরী, বলবেন আপনি? এইখানে পড়ছে যারা, অনেকের মধ্যেই অনেকেই কিশোর কিশোরী, যেটা দেখতেই পাচ্ছি। সেই কিশোর কিশোরীদের একটা বয়সন্ধিকালীন একটা চাহিদা থাকে, সেই জায়গায় কিন্তু শুধুমাত্র শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান বা পরিবারের দায়িত্ব না, সরকারের কিছু সহায়ক নীতিমালা লাগে। আমরা দেখেছি যে এখন প্রাইভেট সেক্টরও এসছে এখানে, যে স্যানিটারি প্যাডগুলোর ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে গত বছর সরকার কিন্তু বাজেটে ছাড় দিয়েছিলেন, প্রাইভেট সেক্টরকে ভ্যাটটা উইথড্র করেছিলেন স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে, কিন্তু সেটার সুফল শিক্ষার্থীরা পায়নি। এটা হচ্ছে মানে তাদের কাছে ওই সেম দামেই বিক্রি করা হয়েছে। তো কাজেই বাজেটেও ওই যে সুশাসনের যেটা আসলো, কাদের জন্য কি করা দরকার, এবং একটা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আর কুড়িগ্রামের চরে, তার সাথে ঢাকা, এই বেশকমটা কিন্তু বাজেট ওইভাবে টার্গেটিং হয় না।
শিক্ষার্থীদের কাছ থেকে আসে। এখানে কে হাত তুলেছিল? ওই যে প্রশ্ন না, একটা প্রত্যাশা আমি জানাতে চাচ্ছি যে স্যানিটেশন বা মেয়েদের ওয়াশরুমের যে সমস্যাটা হয়, দেখা যায় কি যে মাসে এক সপ্তাহের কম বেশি মেয়েদেরই সমস্যাটা সবারই হয়। তো সেক্ষেত্রে এই যে কলেজ বা স্কুল মিস যাওয়া, প্রতিষ্ঠান থেকে মেয়েদের এই অ্যাবসেন্টটা যেন মঞ্জুর করা হয়। মানে এটা অনেকের ক্ষেত্রে সেরকম সিভিয়ার কিছু হয় না, অনেকের ক্ষেত্রে অনেক সমস্যাই হয়। তো সেক্ষেত্রে কলেজ বা প্রতিষ্ঠানে অ্যাবসেন্ট থাকাটা, এটা দেখা যায় যে হাফ ইয়ারলি বা ফাইনালের আগে তখন বলে যে না এতদিন অ্যাবসেন্ট ছিলা, বা পড়াশোনার ক্ষতিটা হয়। তো সেখান থেকে আমার মনে হয় যে কনসিডার করা উচিত। মুশাররফ হোসেন। আমাদেরকে মাথায় রাখতে হবে একজন কিশোরী যখন স্কুলে অনুপস্থিত থাকছে, তার এই অনুপস্থিতকালীন যে শিখন ঘাটতিটা হবে সেইটা কিভাবে আমরা মেটাতে পারি। কারণ যদি মাসে এক সপ্তাহের মতন তাকে অনুপস্থিত থাকতে হয় স্কুলে, তাহলে এই সময়ে যেই পড়াটা এগিয়ে যাবে সেই জায়গাটা থেকে সে যেন পিছিয়ে না যায়, তার জন্যে সেই স্পেশাল কেয়ারটাও নিতে হবে। আর তুমি যেই কথাটা বলেছো যে হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো সমান না, বাট কারো কারো ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই কনসিডারেশনে নিতে হবে, এবং তার জন্যে যেন ক্লাসরুমে তাকে কোনো প্রকার হেয় না হতে হয়, তাকে যেন এই জায়গাটায় মানে কোনো ধরনের বুলি করার সুযোগ না থাকে, বা শিক্ষকদেরকেও এই জায়গাটা থেকে এক ধরনের সহানুভূতির বা সহমর্মিতার জায়গা থেকে এই বিষয়টাকে দেখতে হবে। একজন শিক্ষককে কিন্তু যে কাজটা করতে হয়, বিশেষ করে পাঠদানের ক্ষেত্রে, এই পাঠদানটা কিন্তু অন্যান্য যে পেশা আছে সেই পেশার মতো না। বিদ্যালয়ে যে পাঠদানটা আপনাকে দিতে হচ্ছে, সেই পাঠদানটা তখনই কিন্তু আপনাকে শেষ করতে হচ্ছে, এবং এরপরে বাকি থাকে তার খাতা দেখা, তার পরীক্ষার প্রশ্ন করা। এই ক্ষেত্রে দেখা যায় এক একজন শিক্ষকের উপরে যে পরিমাণ ওয়ার্কলোড পড়ে যায়, এই ওয়ার্কলোডগুলা করতে গিয়ে দেখা যায় যে সময় মতো সে একজন শিক্ষার্থীর খাতাটাকে ঠিকমতো মূল্যায়ন করতে পারছেন না, বা তার যে অন্যান্য গুণাবলীগুলো আছে সেই দিকে তার যে দৃষ্টি রাখার সুযোগটা পেত সেটা পাচ্ছে না। অনুরোধ থাকবে যে শিক্ষকদের এই যে ওয়ার্কলোডটা, এই ওয়ার্কলোডটা যদি একটু কমানো যায় তাহলে তারা আরও বেশি একটু গবেষণার সুযোগ পেত, তারা পরবর্তী শ্রেণী কার্যক্রমের জন্য নিজেকে আরও প্রস্তুতির জন্য সুযোগ পেত এবং ভালো মতো ক্লাসটা নিতে পারতো। আপনি নিজেই মতামতটা দেন না, কি হতে পারে, সমাধানটা কি? সমাধানটা আমি অলরেডি বলে দিয়েছি যে তাদের ওয়ার্কলোডটা যদি একটু কমানো যেত, বিশেষ করে ধরেন ক্লাসের যে ভলিউমটা বা খাতা দেখার ভলিউমটা, না সেটা কমালে তো আবার আরও বেশি শিক্ষক নিয়োগ দিতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, আমরা বরঞ্চ তাগিদ দেওয়া উচিত রাষ্ট্রকে যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যত তড়িৎ গতিতে সম্ভব ডিজিটাল ডিভাইসগুলোকে ইনকর্পোরেট করা। এতে করে হবে কি, মানে এই যে সুশাসনের কথা বলছি, এটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমরা অনেকটাই সুশাসিত হব, এবং ব্যবস্থা শিক্ষার গুণগত মানও যেমন বাড়বে এবং শিক্ষার তড়িৎ উন্নয়ন করবে, কারণ এটা তো পৃথিবীর অন্য দেশের সাথে আপনাকে ইন্টারকানেক্ট করবে। রাইট। পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষায় খাতা দেখার পদ্ধতিটাকে এখন ডিজিটালাইজড করা যায়। এই ডিজিটালাইজড করা গেলে আমার মনে হয় এটা অনেকটা সমাধান হয়ে যাবে। অনেক দূর সময় লেগে গেলাম। আচ্ছা, অভিভাবকের কাছে পরে আসবো। সেন্ট জোসেফ স্কুল, তুমি এই যে মেয়েটাকে দাও। রাশেদা ম্যামের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা জানি যে প্রত্যন্ত এলাকায় হচ্ছে খাদ্যের একটা অভাব থাকে এবং তারা হচ্ছে শিশুরা বিশেষ করে পরিপূর্ণ খাবার পায় না। একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল যে মিড ডে মিল নামে, কিন্তু সেটা আসলে সকল অঞ্চলে সমানভাবে হচ্ছে না। তো বিশেষ করে যে পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে যে মিড ডে মিলটা হচ্ছে চালু করা হয়েছিল, সারা বাংলাদেশে এর প্রভাব মানে হচ্ছে এখন কতটুকু, এবং সেটা সঠিক নিশ্চিত হচ্ছে কিনা, কিংবা না যদি হয়ে থাকে তার সমাধান কি? সরকারের কিন্তু নীতিমালা হয়ে গেছে 2019-এর নভেম্বরে, মিড ডে মিল পলিসি হয়েছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে মানে সর্বজনীন করা হবে 2024-এর মধ্যে এই দুপুরের খাবার কর্মসূচি। তো আমরা এটা করতে পারিনি, কোভিড আঘাত হানার ফলে অনেক কিছুই আমাদের ভাটা পড়েছে। আমরা আশা করছি সরকারের দুটো পরীক্ষামূলক প্রকল্পই ছিল যে দুপুরে গরম খাবার বিতরণ করা স্কুলগুলোতে, সেটা খুবই সার্থক হয়েছিল, কিন্তু ওটা আমরা আর
যেটাকে বলে রেপ্লিকেশন করা, ওটা করতে পারিনি। আমরা আমাদের সরকারের কাছে প্রস্তাব, সব সেক্টরে মেগা প্রকল্প আছে, এই মিড ডে মিল প্রকল্পটাই কিন্তু একটা মেগা প্রকল্প হতে পারে। শিক্ষায় অপুষ্টি দূর হবে, ঝরে পড়া দূর হবে, স্কুলে আসার রেটটা বাড়বে। পরে কে প্রশ্ন করবে? আমি আফরোজা আক্তার দোলা, ভাসানডাক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন স্টুডেন্ট। আমি আমার প্রশ্নটা করতে চাই শাইখ সিরাজ স্যারকে। আপনি তো কৃষি নিয়ে কাজ করছেন, আপনার কাছে জানতে চাই বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা কি সন্তোষজনক? বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের কৃষি বিষয়ক পাঠদানের কথা বলতে চাই। একেবারে সংক্ষিপ্ত করে বলছি, বাংলাদেশে কৃষির একটা আমূল পরিবর্তন হয়েছে, কোনো সন্দেহ নাই। কারণ যদি দুটো জিনিস ধরি, যে 71-এ আমরা খাদ্য আমদানি করতাম, আর এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। জমি ছিল এর চাইতে অনেক বেশি সেই সময়, এখন অনেক কমেছে, জনসংখ্যা বেড়েছে, আমাদের খাদ্য নিজেটাই আমরা পূরণ করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খাদ্যের ফসলের একটা ব্যাপক পরিবর্তন এসছে। শিক্ষা ব্যবস্থায় কৃষির গুরুত্বটা খুব বেশি আমার দিকে আমি লক্ষ্য করছি না। ষষ্ঠ শ্রেণী থেকে বোধহয় এটাকে রাখা হয়েছে নবম দশম পর্যন্ত, কিন্তু এটা যতটুকু না ব্যবহারিক, তার চেয়ে বেশি হচ্ছে পাঠ্যসূচি ভিত্তিক একটা পরীক্ষা, এবং এটা নম্বর প্রাপ্তি বাড়ানোর জন্যই বোধহয় এটা করা হয়। আমার ধারণা, আমি পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি যে কৃষি শিক্ষাকে তার অনেক বেশি গুরুত্ব দেয়। আমার দেশে ছোট্ট একটা শিশু ক্লাস 1-2 কোনো ছাত্রছাত্রীকে তাকে একটা প্ল্যান্ট সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়, সে খুব সহজে এটার উত্তর দিতে পারবে না। বীজ থেকে কি করে অঙ্কুরিত হয়, তারপর চারাটা হয়। কিন্তু উন্নত দেশে যে কোনো একটা শিশুকে যদি স্কুল গোয়িং একটা শিশুকে জিজ্ঞেস করা হয়, সে এটার বিশদ এর সম্পর্কে ধারণা আছে। অথবা সেই দিক থেকে হিসেব করলে আমাদের কৃষি শিক্ষাটাকে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তোমাকে ধন্যবাদ। এবার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের থেকে। বাংলাদেশের যে সমস্ত প্রত্যন্ত স্কুলগুলো যে আছে, প্রত্যন্ত স্কুল কলেজগুলো, সেগুলোর জন্য যে বাজেটটা আছে, এইটা আসলে কতটুকু পৌঁছাচ্ছে যে ওগুলো ওই স্কুল কলেজগুলোতে, সেই স্কুল কলেজগুলোতে এই বাজেটটা কতটুকু অবদান রাখছে ওই স্কুল কলেজগুলোর উন্নয়ন? আসলে আদৌ উন্নয়ন ঘটছে ওই স্কুল কলেজগুলোতে, নাকি আমাদের কিছু অসৎ বিভিন্ন ধরনের অসৎ অফিসার্সদের মাঝে এটা আসলে সীমাবদ্ধ থাকছে? আর দ্বিতীয়ত আমার প্রশ্নটা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কি আসলেই কোনো উন্নয়ন সম্ভব যতদিন পর্যন্ত শিক্ষকদের বেতন না বাড়ানো হচ্ছে? এটার উত্তর জ্যোতি এফ গমেজও দিতে পারেন, অথবা কস্তা, আপনি রাশি কস্তা কে দেবেন? কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেমন সেন্ট জোসেফস শুধুমাত্র বোধহয় সরকারি বই ছাড়া আর তেমন কিছু অনুদান সেন্ট জোসেফ পায় না, কারণ সরকার সবার জন্যই বিনামূল্যে বই দেন। এবং এইটা সরকারের জন্য একটা খুব বড় একটা প্রকল্প, যে শিশু ক্লাস থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বছরের শুরুতে বিনামূল্যে বই দেওয়া, এটার জন্য বোধহয় আমরা সরকারকে অভিনন্দন জানাতে পারি। এবং আমি অনুরোধ করব একটা বড় হাততালি দেওয়া। সরকারকে অভিনন্দন জানাতে চায় না, সবাই এখানে কার্পণ্য করে। কিন্তু আজকে এই যে পদ্মা সেতু হলো, তাই না, বিষয়টাকে একটু খেয়াল করি আমরা, যে 9 বছর আগে যখন এটা শুরু হয়েছিল, আমরা অনেকেই তো এটা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে ছিলাম আদৌ হবে কি না। তোমরা ভাবতে পারো যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার 21টা জেলার সাথে যে কানেক্টিভিটি তৈরি হলো, নট অনলি দ্যাট, যে দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশের সাথে পায়রা বন্দর থেকে যুক্ত হলো, তারপর এদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে আমাদের ওদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, অনেক কিছু। তো সরকারের প্রকল্পগুলো যখন বাস্তবায়ন হয়, আমরা তখনও কার্পণ্য করি, বিষয়গুলো তা না। আসলে যার যেই কাজ, যাই যতটুকু করবে তার জন্যে তাকে ততটুকু সাধুবাদ দেওয়াটা, এটা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে। হ্যাঁ, অতএব এই কাজটা আমাদের যেই পদ্মা সেতু, এটা একটা বৃহৎ কাজ। এনিওয়ে, শিক্ষকদের বিষয়ে বলতাম, যে সমস্ত শিক্ষকগণ সরকারের এমপিও পান, মান্থলি পে অর্ডার পান, তাদের সরকারি যে স্কেল, সেই স্কেল অনুসরণ করেই তাদেরকে দেওয়া হয়। সুতরাং সেই শিক্ষকরা বেশ ভালোই পান সরকারি পর্যায়েরই। কিন্তু অনেক বেসরকারি স্কুল আছে, এবং বলা চলে যে বোধহয় শতকরা 50% স্কুল এমপিওর আওতায় নেই। সুতরাং সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা উপযুক্ত বেতন ভাতা পান না, এবং এই বিষয়গুলো সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপরেই বর্তায়। আমাদের দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন যত বেশি ভালো হবে, মনে হয় তারা শিক্ষার জন্য তাদের সন্তানদের শিক্ষার খরচ বহন করার সক্ষমতাও বাড়বে, এবং সেই হিসেবে শিক্ষকদেরও
বেতন ভাতাও বাড়বে, সেটার একটা লক্ষণ। ধন্যবাদ। শুরু করবো। আর এখান থেকে একজন অভিভাবক, আমি আর দুটো প্রশ্ন নেব, একটা একজন অভিভাবক থেকে আর একজন স্টুডেন্ট থেকে, এবং অবশ্যই সেটা সেন্ট জোসেফ স্কুল, কারণ তারা একটা প্রশ্ন করেছে আর একটা প্রশ্ন পাবে আমার কথা মতো। আমরা যতটুকু সামর্থ্য আছে আমাদের, সেই সামর্থ্যকে পুঁজি করে আমরা কিন্তু অনেক স্টুডেন্ট তৈরি করি। যেমন আমার সেন্ট জোসেফে বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে ফার্স্ট হচ্ছে, সে ইন্টারন্যাশনালি মেডেল পাচ্ছে, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে সে ফুলব্রাইট স্কলার হিসাবে যাচ্ছে। কিন্তু আমার দেশের কোনো ইউনিভার্সিটি তাকে ওই সুযোগটুকু দিচ্ছে না। এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে বা ইন্টারন্যাশনালি যাদের অ্যাচিভমেন্ট থাকবে, তাদেরকে সরাসরি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা তার স্পেসিফিক যে জায়গাগুলোতে আছে সেখানে ভর্তির সুযোগ দেওয়া যায় কিনা। আমরা যে ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্য। সব শেষ প্রশ্ন, যেহেতু ভ্যানুটা সেন্ট জোসেফের এখানে ব্যবহার করছে, একজন পাবে, তোমাদের থেকে ডিসিশন নাও। মাঝখানে ওই যে ছেলেটা হাত তুলেছে, দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি কিভাবে নিধন করা যায়? আমি গ্রাম থেকে আসছি, আমি বিষয়টা ফেস করছি অনেকবার, যে আমাদের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়, কিন্তু অনেকেই গ্রামে আমি বলতে শুনেছি যে 7 লাখ টাকা কিংবা 17 লাখ টাকা দিয়ে রাখছে তার চাকরির জন্য। এখানে আমরা বেশিরভাগ সময় ফেস করি যে আমরা যথোপযুক্ত শিক্ষক পাই না, আর যে শিক্ষকগুলো পায় তারা আমাদের সঠিক গাইডলাইন দিতে পারে না। তো আমি আমার কোশ্চেনটা রাখতে চাই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে দুর্নীতিটা নিধন করা যায়? ধন্যবাদ। উত্তর কে দেবেন এটা? একটা বিষয় শাইখ সিরাজ ভাই বলেছিলেন, আমরা কেউ কিন্তু এটা খেয়াল করিনি। সেটা হলো শিক্ষার সুশাসন বা শিক্ষার মান। শুধু কি শিক্ষা প্রতিষ্ঠান, না শিক্ষকের মান, না শ্রেণীকক্ষে লেখাপড়ার মান, নাকি আরও বেশি বাজেট বরাদ্দ? আসলে তো আলোকিত মানুষ হচ্ছে কিনা মানবিক মূল্যবোধ নিয়ে, সেই জায়গায় আমরা কি এটা সরকারের উপর ছেড়ে দেব? এটা তো আমাদের সবার দায়িত্ব। আমি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব। এই সেন্ট জোসেফ স্কুলে 90-এর দশকে আমার সন্তান পড়ালেখা করত। সে একদিন, আমি স্কুল থেকে আমাকে জানানো হলো যে আসতে হবে। কি ঘটনা? আসতে হবে মা বাবা দুইজনকে। ডেকেছেন প্রধান শিক্ষক, তখন ব্রাদার রালফ। আমি তখন, আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, তাকে জিজ্ঞেস করলাম তুমি কি করেছো? এরকম ডাকে না তো সাধারণত। এরকম বলে কি, আমি একটু উল্টাপাল্টা করেছি। কি উল্টাপাল্টা করেছো? আমি শিক্ষক যখন ক্লাসে ঢুকছিলেন, উদাহরণ দিল 5টা অপরাধ করেছে সে। কি অপরাধ? একটা শিক্ষক ক্লাসে ঢুকছিলেন, সে শীষ দিয়েছে। আরেকটা কি, আরেক বন্ধু আমাকে মেরেছে, আমি ঘুষি দিয়ে তার নাকে রক্ত পড়ে গেছে। 5টা উদাহরণ সে দিল। তারপরে আমি কিন্তু স্কুলে আসলাম, আমি এবং আমার হাজব্যান্ড। ব্রাদার রালফ ডাকলেন, বললেন যে কি বিষয়, আপনার সন্তানকে বলেছে আপনাকে কেন ডেকেছি? আমরা বললাম হ্যাঁ, এই 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 ঘটনা বলেছে। উনি ওনার ড্রয়ার থেকে স্লিপগুলো বের করলেন, বের করে একটা কথা বললেন যে ওকে আমি ডাকছি, কিন্তু আপনাদেরকে এই একটা কথা বলবো মা বাবা হিসাবে, এই যে আপনার সন্তান সত্যি কথা বলা শিখেছে, এইটা তাকে কোনো দিন এটা ডিসকারেজ করবেন না। সেজন্য মিথ্যা কথা বলার সাহস হয়নি, সে সত্যি কথাটা বলেছে আপনাদের। ডেকে এনে ব্রাদার রালফ তাকে কোলে বসিয়ে সেই স্লিপগুলা ছিঁড়ে ফেলেছিলেন। এই হচ্ছেন আদর্শ শিক্ষক। ধন্যবাদ রশিদা চৌধুরী। ধন্যবাদ তোমাদের সবাইকে। আরও অনেককে প্রশ্ন করতে দিতে পারলে আর অনেক কিছু জানা যেত। নিঃসন্দেহে এটি আমাদের জন্য অনেক বেশি কার্যকরী হতো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য সেটি সম্ভব হলো না। শেষ করবো আমাদের আজকের আয়োজন। আমার নিজের কাছে যেটা মনে হয় যে সবার জন্যে একটা সমতাভিত্তিক অন্তর্ভুক্তিমূলক একটা শিক্ষা খুব দরকারি দেশের জন্যে। কারণ একটা কথা আমাদের অস্বীকার করে চলবে না যে ক্রমান্বয়ে আমাদের শিক্ষার হার বাড়ছে, কোনো সন্দেহ নেই। বরাদ্দ গত বছরের চাইতে এবছর 9,000 কোটি টাকা বেড়েছে, কিন্তু আমি দৃষ্টি দেব যে এই বরাদ্দগুলো কার্যকরীভাবে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, ওইটা অনেক বেশি জরুরি। আমার বাপদাদারা গ্রাম থেকে উঠে এসে বাংলাদেশের একটা সময় যে ভিতটা তৈরি করেছেন, তারা তো গ্রাম থেকে উঠে আসা, তাই না? তাদের তো স্কুলে আজকে অনেক সুযোগ সুবিধা আছে। সেই সময় তো স্কুলের একটা বেড়াও ছিল না, কিন্তু সেখান থেকে এত মেধাবী মানুষগুলো তৈরি হয়ে বাংলাদেশকে আজকে নির্মাণ করেছে। এখন একটা সুন্দর বাংলাদেশ, একটা সক্ষম বাংলাদেশের ভেতরে এই শিক্ষা ব্যবস্থা আগামীতে আরও অনেক বেশি প্রসারিত হবে। বাংলাদেশে
অনেক সোনার মানুষ তৈরি হবে, সোনার ছেলে তৈরি হবে, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হবে, যেটা অনেক বেশি জরুরি। সেই একটা দেশের আশায় আমরা থাকব। আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্যে। সেন্ট জোসেফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তাদের ভ্যানুটা দেওয়ার জন্যে, মালামা ফান্ডকে ধন্যবাদ, গণস্বাক্ষরতা অভিযানকে ধন্যবাদ এই আয়োজনটি করার জন্যে। সবাই ভালো থাকবে, শুভেচ্ছা, খোদা হাফিজ।